হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে যে জয়েন্ট সোয়েলিং অথবা এর সাথে JIA। ঠিক আছে? তাহলে আমরা শুরুতে এভাবেই করতে চাই যে একটা পেডিয়াট্রিক্স পেশেন্ট, একটা বাচ্চা ধরো বয়স 10 বছর, যে একটা পায়ে বিভিন্ন গিরা ফোলা নিয়ে আসলো। তাহলে কি, কি ডিডি হতে পারে? বলো দেখি একজন। জান্নাতুল মাওয়াই বলো। জি স্যার, কোয়েশ্চেনটা আবার। কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা বাচ্চা তোমার কাছে আসলো, হয়তো 10-12 বছরের বয়স, তার জয়েন্ট সোয়েলিং, মাল্টিপল জয়েন্ট সোয়েলিং, একটা না, সিঙ্গেল না, অনেকগুলা জয়েন্ট সোয়েলিং। তাহলে তুমি কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে পারো? স্যার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে। ভেরি তারপর গুড। স্যার রিউম্যাটিক ফিভার হতে পারে। অ্যাকুট রিউম্যাটিক ফিভার হতে পারে। আমরা তো ডিউরেশন বলে দেই নাই যে কতদিনের জন্য। তারপরে আর কি হতে পারে? ধরো আমি বলে দিলাম বাচ্চাটা মেয়ে বাচ্চা। হ্যাঁ, সিস্টেমিক এসএলই তে কি হয়? সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসিস। সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস। আর কি হতে পারে? খালি কি এই তিনটা? হ্যাঁ, তিনটা আমাদের কমন। আরো কিছু হতে পারে। আর আমি যদি বলি যে একটা বাচ্চা আসলো তোমার কাছে 10 বছরেরই বয়স, এবার এ বলো, আফরোজা জান্নাত আছো? আফরোজা জান্নাত, আফরোজা জান্নাত আছো? হ্যালো, আচ্ছা জান্নাতুল মাওয়া, তুমি বলো দেখি, তাহলে যদি সিঙ্গেল জয়েন্ট সোয়েলিং নিয়ে আসে তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে? স্যার কোনো ট্রমা হতে পারে। ভেরি গুড, 1 নম্বর হচ্ছে ট্রমা। আর তারপর স্যার যদি হিমোফিলিয়া থেকে হিমাথ্রোসিস হেমোফিলিয়া, হয়। যদি আমি আবার যদি বলি ফিমেল, তাহলে কি হেমোফিলিয়া হবে? না স্যার। ফিমেলে কি হেমোফিলিয়া হতে পারে? স্যার ফিমেলরা তো ইউজুয়ালি ক্যারিয়ার। হয় না, তাই না? ফিমেল ক্যারিয়ার মেল সাফারার, তাই তো? কিন্তু দুই একটা এতে হতে পারে, সেটা এখন দরকার নেই। তাহলে আমরা বললাম যে ঠিক আছে, তো একটা বললাম ট্রমাটিক হতে পারে, সেপটিক হতে পারে না? সেপটিক আর্থ্রাইটিস হতে পারে না? জি স্যার। সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। যদি মেল হতো তাহলে অবশ্যই হেমোফিলিয়া বলতে পারতেন। তাছাড়াও যদি অলিগো আর্টিকুলার জয়েআইএ হতে পারে, যদি একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট দিয়েও হতে পারে। যাই হোক, আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে তোমার জুভেনাইল ইডিওপ্যাথিক JIA। এটা হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। অনেক সময় এটাকে আমরা আগে বলতাম জুভেনাইল ইমিউন আর্থ্রাইটিস। আবার তারও সেই অনেক সময় অনেকে বলে দেয় জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস। বড়দের যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস বলে, আর এটা হচ্ছে জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস। আর আমরা এখানে এখন যেটা একদম স্ট্যান্ডার্ড নাম হিসেবে চলছে সেটা হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তাহলে তার আগে আমরা একটু জয়েন্ট সোয়েলিং নিয়ে আলোচনা করে নিই। হ্যাঁ, when a child present with painful joint, tenderness to বুঝো, pain on pressure and limitation of movement, following conditions should be considered। তার মধ্যে তোমরা একটা বলেই ফেলে দিয়েছো যে অ্যাকিউট রিউমেটিক ফিভার হতে পারে, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো ইনফেকশন হতে পারে, সেটা সেপটিক ইনফেকশন, সেপ্টিসেমিয়া থেকে হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস অথবা টিউবারকুলার আর্থ্রাইটিস। হেমাথ্রোসিস, হেমাথ্রোসিস মিন্স হচ্ছে তোমার, হেমাথ্রোসিস কি? স্যার হেমোরেজ ইন দ্য জয়েন্ট। জি, ব্লাড ইন দা জয়েন্ট বা হেমোরেজ ইন দা জয়েন্ট, ঠিক আছে, হেমোফিলিয়া। আবার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আছে একটা, যে কিছু কিছু ইনফেকশন আছে যে যেটার পরবর্তীতে জয়েন্টটা পেইনফুল হয়, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলে, ঠিক আছে। আর কি হতে পারে? যেটা বলেছো যে SLE, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস হতে পারে, ট্রমা হতে পারে, ইভেন আমরা কিছু কিছু পেশেন্ট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পাই যে অ্যাকিউট লিউকেমিয়া পর্যন্ত নিয়ে আসতে পারে, যে আমরা আর কোনো ফিচার তেমন পাচ্ছি না, খালি বোন পেইন, ম্যারো হাইপারপ্লাসিয়া, ম্যারো এক্সপানশনের জন্য বোন পেন হচ্ছে। আমরা ডায়াগনোসিস করতে গিয়ে ডায়াগনস্টিক ডায়ালামা হচ্ছে, অনেক ইনভেস্টিগেশনের পরে পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখছে যে না এটা লিউকেমিয়ার ফিচার্স, পরে বোন মেরো করে দেখা গেল যে এটা অ্যাকিউট লিউকেমিয়া। তাহলে মোটামুটি একটা মানে পেডিয়াট্রিক এজ গ্রুপে যদি বাচ্চা জয়েন্ট সোয়েলিং নিয়ে আসে, তাহলে আমরা রিউমেটিক ফিভার, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বললাম, সেপটিক আর্থ্রাইটিস বললাম, রিঅ্যাক্টিভ হতে পারে, SLE সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস হতে পারে, ট্রমা হতে পারে, অ্যাকিউট লিউকেমিয়া, এই ফিচারগুলো নিয়ে আসতে পারে। তাহলে এটুকু তো সবাই বুঝতে অসুবিধা নেই তো?
না স্যার। আচ্ছা, এখন সামিয়া রহমান আছো? সামিয়া আছো? সামিয়া নাকি সাইমা? সরি, সাইমা রহমান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, উপস্থিত আছো? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে কোয়ারি করি না, তোমরা নিজেদের ইন্টারেস্টে থেকো। হ্যাঁ, যে তোমরা যদি কেউ না থাকো, এই যে যেমন আমি এর আগে একে জিজ্ঞাসা করলাম, দেখলাম যে নেই। হ্যাঁ, এটা তো তোমাদেরই লস। তাহলে আমরা একটু দেখি যে জিআই এর ক্লাসিফিকেশন কি। জিআই এর ক্লাসিফিকেশন বলছে অলিগো আর্টিকুলার, পলিআর্টিকুলার। পলিআর্টিকুলারের মধ্যে আবার দুইটা ভাগ করেছে, যে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ, রিউমেটয়েড ফ্যাক্টর নেগেটিভ। সিস্টেমিক আর্থ্রাইটিস, এটাকে আমরা বলি সোজিয়া, সিস্টেমিক অনসেট জেআইএ, 4 নম্বরটা। এনথেসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস আর আনডিফারেন্সিয়েটেড। এন্ড অলিগো আর্টিকুলার তাহলে কাকে বলে? যদি 4টা জয়েন্ট ইনভলভ হতে পারে, হ্যাঁ, 4-এর বেশি হয়ে গেলে সেটা পলি। অলিগো কম, পলি বেশি, তাই তো? তাহলে 4টা জয়েন্টের যদি 1 থেকে 4-এর জয়েন্টের মধ্যে ইনভলভমেন্ট হয়, তাকে বলা হয় অলিগো আর্টিকুলার জিআইএ। আর পলিআর্টিকুলার 5 অর মোর জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, তাকে পলিআর্টিকুলার জিআইএ। যেমন রিউমেটয়েড, এটার আবার দুইটা আছে, যে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ কিনা, রিউমেটয়েড ফ্যাক্টর নেগেটিভ কিনা। কেননা এইটা যদি আমি রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ নেগেটিভের উপরে এর প্রগনোসিসটা নির্ভর করে। আর সিস্টেমিক অনসেট জিআইএ নাম শুনছো? সোজিয়া এর আগে? আফরিন, সিস্টেমিক অনসেট জিআইএ নামটা শুনেছো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, সিস্টেমিক অনসেট জিআইএ। জি স্যার। আচ্ছা, এটার কি ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো? আমরা তো মানে যখন পড়াচ্ছি খালি বোঝা যাচ্ছে যে জয়েন্ট সোয়েলিং হয়, জয়েন্ট পেন হয়, আর মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়। জয়েন্টের বাইরেও কি কোনো কিছু ইনভলভমেন্ট হতে পারে কিনা সেটা জানা আছে? জানো এটা সিস্টেমিক অনসেট জিআইএ এর ক্যারেক্টারিস্টিক্স কি? না স্যার। আচ্ছা, তাহলে সিস্টেমিক অনসেট জিআইএ কিন্তু একটু অন্যান্য জিআইএ থেকে একটু ভিন্ন। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র যেহেতু সিস্টেমিক ইনভলভমেন্ট আছে, তাহলে দেখা যাচ্ছে এটার প্রেজেন্টেশন হচ্ছে হাই গ্রেড ফিভার নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে যে জ্বর তো থাকবেই, তারপর জয়েন্ট পেন, জয়েন্ট সোয়েলিং তো থাকবেই। এর সাথে হেপাটোস্প্লিনোমেগালিও থাকতে পারে, অর্থাৎ অর্গানোমেগালি থাকতে পারে, এবং লিম্ফ অ্যাডিনোপ্যাথি থাকতে পারে। তাহলে এটাই হচ্ছে সিস্টেমিক অনসেট জিআইএ। আর এনথেসাইটিস রিলেটেড আর্থ্রাইটিস যেটাকে বলা হয়, এনথেসাইটিস রিলেটেড, এনথেসাইটিস মিন্স হচ্ছে তোমার ইনসারশন, টেন্ডন, লিগামেন্ট, ফাসা যে জায়গায় ইনসারশন হয় সেটাকে বলা হয় এনথেসাইটিস। এই এনথেসাইটিস এর ইনফ্লামেশন হলে এনথেসাইটিস ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ে না, যে অলিগো আর্টিকুলারও না, পলিআর্টিকুলারও না, সিস্টেমিকও না, এনথেসাইটিসও না, সোরিয়াটিকও না। সেটাকে ওরা বলছে যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি নাই, দ্যাট ইজ হচ্ছে আনডিফারেন্সিয়েটিস। তাহলে অলিগো আর্টিকুলার 1 থেকে 4টা জয়েন্ট। আবার এটার আবারও 2টা ভাগ আছে, যে এক্সটেন্ডেড অলিগো আর্টিকুলার, মানে যখন দেখা যাবে যে 6 মাস পর্যন্ত 4টা জয়েন্ট, 6 মাসের পরে যে আবার অনেকগুলো জয়েন্ট। আচ্ছা, এখন হচ্ছে যে জিআই এর ক্ষেত্রে জয়েন্টের যে ইনভলভমেন্ট আমরা কিন্তু তোমার হতে পারে, স্মল জয়েন্ট হতে পারে, লার্জ জয়েন্ট হতে পারে, অর্থাৎ ছোট ছোট প্রক্সিমাল মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হতে পারে, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হতে পারে। কিন্তু অ্যাকুট রিউমেটিক ফিভারে সবসময় কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয় আপনি বলতে পারো? অ্যাকুট রিউমেটিক ফিভারে জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হয়, এটা কি স্মল জয়েন্ট না লার্জ জয়েন্ট? হ্যাঁ, জানা আছে? না স্যার। joint are 2 or more. হ্যাঁ হ্যাঁ, বলো, কে বলতে চাচ্ছিলে বলো? Sir, একটা major joint আর 2 or more small joint. তাই না, স্মল জয়েন্ট মনে হয় না, 2 আর মোর, এটা হচ্ছে Sir, ক্রাইটেরিয়া large বলে ফেলতেছো। joint. ইউজুয়ালি লার্জ জয়েন্ট হয়। তাহলে একটা পার্থক্য কিন্তু আমরা পড়ানোর সময় বলে ফেললাম, যে এটা হচ্ছে
তোমার রিউমেটিক ফিভারের মধ্যে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আর তোমার জিআই এর মধ্যে স্মল লার্জ দুটাই হতে পারে। রিউমেটিক ফিভারের মধ্যে সাধারণত অ্যাসিমেট্রি থাকে হঠাৎ, এবং ওই জয়েন্টের পেনগুলোকে বলা হয় মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। মাইগ্রেটরি কথাটা মিনস হচ্ছে তোমার এক জয়েন্ট ইনভলভ হলো আবার ভালো হয়ে আবার আরেক জয়েন্ট হলো, কিন্তু জিআই এর ক্ষেত্রে তা হবে না। আবার 2 নম্বর হচ্ছে যে বললাম যে স্মল এবং লার্জ, আর আরো কিছু ডিফারেন্স আছে, তখন আমরা একটু ক্লিয়ার করব। তাহলে এই দুইটা আপাতত মনে রাখো। এখানে ও সিমেট্রিক্যাল বলা হয়, সাধারণত অলিগো মানে জিআই এর ক্ষেত্রে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয় জয়েন্ট গুলা, আর অ্যাকুইট রিউমেটয়েড ফিভারের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হতে পারে। তাহলে অলিগো আর্টিকুলার যে পলিআর্টিকুলার সিস্টেমিক কনসেপ্ট, আর সিস্টেমিক কনসেপ্ট জিআই এর ক্ষেত্রে কি আছে, যেমন আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে খেলে বলছিলাম যে জয়েন্টের পেন হবে 6 সপ্তাহের বেশি। তো সিস্টেমিক কনসেপ্ট জিআই এর ক্ষেত্রে যে 15 দিন যদি হাই গ্রেড ফিভার জয়েন্ট পেন থাকে, সাথে তোমার যদি হেপাটোস্প্লিনোমেগালি আর লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে, তাহলে আমরা এটাকে সিস্টেমিক আর্থ্রাইটিস বা সিস্টেমিক কনসেপ্ট জিআই বলতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু মোটামুটি কি ক্লিয়ার ক্লাসিফিকেশন? কারো কোনো কোয়েরি প্লিজ? না স্যার। নাই, ওকে। এবার তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্সে চলে আসি। তাহলে আমরা যেহেতু বলেছি যে স্মল লার্জ দুইটাই, যে পারসিস্টেন্ট পেন এন্ড সোয়েলিং অফ জয়েন্টস বোথ স্মল এন্ড লার্জ জয়েন্টস। তাহলে পারসিস্টেন্ট কারণ বলছি যে এটা কন্টিনিউয়াস থেকে 6 সপ্তাহের মতো থাকবে। লিম্পিং মানে হচ্ছে খোঁড়ায় হাঁটা, অর রিফিউজাল টু ওয়াক অর ট্রাইং নট টু ইউজ এফেক্টেড জয়েন্ট, যেটাকে বলা হয় গার্ডেনিং অফ দ্য জয়েন্টস। মানে যেহেতু তার জয়েন্টে ব্যথা, সে চেষ্টা করবে না হাঁটতে অথবা খোঁড়াতে, অথবা দেখা যাবে যে মানে তোমার যে কিভাবে আর কি সে এসকেপ করতে পারে সেভাবে সে চলাফেরা করার চেষ্টা করতে পারে। ইনভলভমেন্ট আমরা বলছি স্মল জয়েন্টও হতে পারে, লার্জ জয়েন্টও হতে পারে। তাহলে প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টটা এ হতে পারে স্পিন্ডেল শেপ। স্পিন্ডেল শেপের এ হচ্ছে যে মানে যদি একটা কোনা দুই সাইডের শার্প পয়েন্ট কিন্তু মধ্যে পুরু আর কি, তখন আমরা একটা ছবি দেখাবো, তখন তোমরা একটু ক্লিয়ার করে নিও যে স্পিন্ডেল শেপ হতে পারে। আর টর্টিকোলিস নাম শুনছো? হোয়াট ইজ টর্টিকোলিস? অনেক সময় যে বলে না বিছানায় শুতে গিয়ে বাকলিশের কারণে ঘাড় ব্যথা হয়ে গেছে, বা ঘাড় আর পরের দিন সকালে উঠে দেখা যায় যে মুভমেন্ট করতে পারে না, স্টিফনেস হয়ে গেছে। হ্যাঁ, এটা যে মাসল স্পাজমের কারণে অনেক সময় হয়ে থাকে, বলে টর্টিকোলিস হতে পারে। আর মর্নিং স্টিফনেস, অর্থাৎ দেখা যায় যে জিআই এর পেশেন্ট গুলো সকালে ওঠার পরে বা রেস্টের পরে দেখা যায় যে তার পার মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, এবং পরবর্তীতে যে আস্তে আস্তে যত দিন যায় এবং মুভমেন্টটা ঠিক হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে মর্নিং স্টিফনেস। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে জয়েন্ট রিলেটেড ফিচার গুলা এগুলা হতে পারে। পারসিস্টেন্ট পেইন, লিম্পিং হবে, ইনভলভমেন্ট জয়েন্ট হবে, টর্টিকুলিস হতে পারে, মর্নিং স্টিফনেস হতে পারে। আরো কিছু ফিচার আছে আমরা বলছি, যেমন এই ছবিটা আমরা দেখি, দেখো তো এই ছবিটাতে কি বুঝতে পারো? সোলের নি জয়েন্ট দেখা যাচ্ছে যে ডান পাটা অনেক ফোলা, বাম পাও ফোলা আছে, এবং ফোলার পরে মিসের পিছে মাসল গুলা দেখো, মাসল যেন মনে হচ্ছে যে পেরি আর্টিকুলার ওয়াস্টিং, অর্থাৎ মাসলের মুভমেন্ট বা কাজ না হতে হতে মাসল গুলো আস্তে আস্তে ওয়াস্টিং হয়ে যাচ্ছে। এখানে একটা হচ্ছে, এখানে আমরা বলছি ইভেনসেন্ট র্যাশ অন দ্য ইনার স্পেক্ট অফ নি জয়েন্ট। আমরা নি জয়েন্টের মধ্যে, হাঁটুর মধ্যে আমরা একটু লাল র্যাশ দেখতে পাচ্ছি। এই র্যাশটা হচ্ছে সিস্টেমিক অনসেট জিআই এর একটা ক্যারেক্টারিস্টিক। আর ইভেনেসেন্স মানে অর্থ হচ্ছে যে যেটা তাড়াতাড়ি হয়ে ফেডিং হয়ে যায়, অল্প সময়ের জন্য আসে, অল্প সময় পরে সেটা ফেডিং হয়ে যায়। এটা অন্য জিআই এতে পাওয়া যায় না, কিন্তু সিস্টেমিক অনসেট জিআই এতে র্যাশ পাওয়া যাবে। তাহলে আমরা আরো একটা ক্যারেক্টারিস্টিক সিস্টেমিক কনসেপ্ট জেট পাইলো, জয়েন্ট মুভমেন্ট, জয়েন্ট তো থাকবে ইনভলভমেন্ট, হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে, লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে, হাই গ্রেড ফিভার থাকতে পারে, সাথে র্যাশ থাকতে পারে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার প্লিজ? রেসপন্স? জি স্যার। ওকে। তাহলে এবার হচ্ছে যে র্যাশ ইন, যে এটা আমি আরেকটা র্যাশের ছবি দিলাম, যে ওই যে ইভেনেসেন্ট র্যাশ বা স্যালমন কালার র্যাশ হচ্ছে তোমার জিআই তে থাকবে, যেটাকে বলছি সিস্টেমিক অনসেট জিআই, এবং এখানে হাই গ্রেড ফিভার থাকবে, হেপাটোস্প্লিনোমেগালি থাকবে, লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে।
অন্যান্য জিআইতে খালি মাত্র জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, আর একটা গুরুত্বপূর্ণ ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে আই এর ইনভলভমেন্ট থাকে। আইরাইটিস সাধারণত অলিগো আর্টিকুলার জিআইএতে এই ক্যারেক্টারিস্টিক্সটা পায়। ওইখানে হচ্ছে ইউভিআইটিস হয়, অর্থাৎ চোখের মধ্যে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়। এই জন্য জিআইএ পেশেন্টকে আমরা রেগুলার কিন্তু স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে আই এর পরীক্ষাটা করতে হয়। তাহলে ইনভলভমেন্ট এক্সট্রা আর্টিকুলারের মধ্যে জয়েন্ট ছাড়াও আইরিশ ইনভলভমেন্ট হতে পারে, ইউভিআইটিস হতে পারে, তারপর হেপাটিসপিনোমেগালি হতে পারে, লিম্ফ্যাডিনোপ্যাথি হতে পারে। যে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিসের কথা ছবিতে বলছিলাম, এটা হচ্ছে সোরিয়াটিস। দেখা যাবে নেল গুলা পিটিং হয়ে যায়, একদম মনে হয় যেন উঠে যাচ্ছে, সেই নেল সোরিয়াসিসের ফিচারস আছে, সাথে আর্থ্রাইটিস হতে পারে। আবার অনেক সময় বলছে যে সোরিয়াসিসের ফিচার নেই, কিন্তু নেল গুলা যেন মানে পিটিং নেলস, সাথে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যদি সোরিয়াটিস থাকে, সাথে আর্থ্রাইটিস যদি থাকে, তাহলে আমরা জুভেনাইল মানে জিআই এর মধ্যে সোরিয়াটিক আর্থ্রাইটিস একটা ক্লাসিফিকেশন রাখতে পারি। তাহলে আমরা সিস্টেমিক অনসেট জিআই এর কথা বললাম, অলিগো আর্টিকুলারের কথা বললাম, পলি আর্টিকুলারের কথা বললাম, সোরিয়াটিকের কথা বললাম, আর আনডিফারেন্সিয়েটেড একটা বলছিলাম যে এনথেসাইটিস রিলেটেড, যেখানে মাসল টেন্ডন লিগামেন্ট ইনসারশন হয়, সেখানে এটা আর্থ্রাইটিস হতে পারে। এবার আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি আমরা পাই কিনা। বলছে যে প্রেজেন্স অফ রিউমেটয়েড নোডিউল, হ্যাঁ, অন দ্য এক্সটেন্সর সারফেস অফ এলবো এন্ড ওভার। তারপরে ইরাইথেমা নোডিউল তো পাওয়া যায় না অ্যাকুট রিউমেটিক ফিভারের মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে আছে রিউমেটিক ইরাইথেমাটাস নোডিউল। জি স্যার, আচ্ছা, ইরাইথেমা তাহলে এখানে হ্যাঁ ইরাইথেমা মার্জিনেটাম আছে, তারপরে নোডিউল আছে, তারপরে তোমার মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস আছে, কার্ডাইটিস আছে, যেগুলো রিউমেটিক ফিভারের ফিচার্স। তাহলে প্রেজেন্স অফ রিউমেটয়েড নোডিউল অন দ্য এক্সটেন্সর সারফেস অফ এলবো এন্ড টেন্ডো অ্যাকিলিস। আর নন স্পেসিফিক সিমটম কি রকম হতে পারে? লেথার্জি হতে পারে, হাই গ্রেড ফিভার হতে পারে, যেটা আমরা বললাম ফিভার হলে অ্যাপেটাইট লস হবে, ইরিটেবিলিটি হবে, স্লিপ ডিস্টারবেন্স হবে। আর র্যাশটার কথা বললাম কি হচ্ছে ইভেন্সেন্ট র্যাশ হচ্ছে, দ্যাট মিন্স যে র্যাশটা খুব টেম্পোরারি, আসবে আবার চলে যাবে আর কি, ফেডিং র্যাপিডলি। আর অকেশনালি কিছু এক্সট্রা আর্টিকুলার ফিচার্স হয়, যেমন যেটা সিস্টেমিক অনসেট জিআইতেই বেশি হয়, যেমন পেরিকার্ডাইটিস হতে পারে, সেরোসাইটিস হতে পারে, এন্ড অর্গানোমেগালি তো আমরা বললামই, ইউভিআইটিস এর কথা আমরা বললাম। তাহলে যদি ক্লিনিক্যাল ফিচার যদি আসে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র জয়েন্ট ইনভলভমেন্ট নিয়েই আসবে না, জয়েন্ট ইনভলভমেন্টের সাথে কিছু এক্সট্রা আর্টিকুলার ইনভলভমেন্টও থাকবে। এটা ফিভার হতে পারে, এটা হেপাটোস্পিনোমেগালি হতে পারে, লিম্ফ্যাডিনোপ্যাথি হতে পারে, পেরিকার্ডাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, তারপরে তোমার ইফিউশন নিয়ে আসতে পারে, সেরোসাইটিস যেহেতু আছে অ্যাসাইটিস নিয়ে আসতে পারে, এবং অবশ্যই করতে হবে যে ইউভিআইটিস এর ফিচার সাধারণত জিআইএ তে থাকে। তাহলে আমরা যখন এক্সামিনেশনের কথা বলেছিলাম যে লুক, ফিল, মাসল, লাস্টে আমরা একটা কথা কিন্তু বলেছিলাম যে রিলিভেন্ট। তাহলে তোমাকে যদি কোনো জেআই এর পেশেন্টকে এক্সামিন করতে দেওয়া হয়, তখন যদি আমরা বলে দেই যে ডু লোকোমোটর সিস্টেম এক্সামিনেশন এন্ড রিলিভেন্ট, তাহলে কিন্তু তোমাকে ফিভার দেখতে হবে, অর্গানোমেগালি দেখতে হবে, লিম্ফ্যাডিনোপ্যাথি দেখতে হবে, স্টেথো বুকে বসাতে হবে যে ফিচার্স অফ পেরিকার্ডাইটিস, ইফিউশন এগুলো আছে কিনা। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এনি কোয়েরি? না স্যার। ওকে, নাসরিন আছো? নাসরিন, রোল 43, নাসরিন জি, স্যার। ইসলাম। আচ্ছা স্যার। নাসরিন, তুমি হ্যাঁ নাসরিন বলো যে অ্যাকিউট রিউমেটিক, এখন আমি একটু এই বিশেষ করে এই তিনটা আমাদের পেডিয়াট্রিক্সে যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকিউট রিউমেটিক ফিভারে কি কি ক্যারেক্টারিস্টিক তুমি পেতে পারো? স্যার স্যার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস থাকতে পারে, Very good. কার্ডাইটিস, হ্যাঁ, সিডেনহাম কোরিয়া থাকতে পারে, সিডেনহামস কোরিয়া, ভেরি গুড। আর স্যার ইরাইথাম মার্জিনেটাম থাকতে পারে, আর নোডিউল। ওকে, এটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া, সাথে মাইনর ক্রাইটেরিয়া আছে। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি জিআই এর সাথে অ্যাকিউট রিউমেটিক ফিভারের ডিফারেন্সটা কি বলতে পারবে? কি হতে পারে? আমি যেমন পড়ানোর সময় 2-3টা বলেই দিলাম, আর কি হতে পারে?
স্যার টাইপসটা যে রিউমেটিক ফিভারে মেইনলি লার্জ জয়েন্ট থাকবে, হ্যাঁ, লার্জ আর জয়েন্ট, ভেরি গুড। আর এটা হচ্ছে JIA তে JIA বোথ স্মল, লার্জ এন্ড মোর স্মল। দ্যান স্মল জয়েন্ট। তারপরে সিমেট্রি স্যার, অ্যাসিমেট্রি হতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ মাইগ্রেটরি রিউমেটিক এখানে হয়, অ্যাসিমেট্রি। ওইখানে হ্যাঁ। মাইগ্রেটরি নাই। এখন আমাকে জি, বলো যে অ্যাকুট রিউমেটিক ফিভার তো হয় হচ্ছে তোমার বললাম গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, তাহলে JIA টা কি ধরনের রোগ? JIA টা হচ্ছে ইমিউন মিডিয়েটেড, ইমিউন অটো ইমিউন বলে না, ইমিউন মিডিয়েটেড। তাহলে আচ্ছা, JIA এর কি বেসিক প্যাথোলজি জানো কেউ, যে আসলে ঘটনাটা কি ঘটে? এনিবডি, ভলেন্টারি রেসপন্স। আচ্ছা, তাহলে একটু শোনো, তাহলে JIA তে আসলে অটো ঘটনাটা কি? অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, ভেরি গুড। JIA তে মেনলি হচ্ছে যেহেতু ইমিউন মিডিয়েটেড ডিজিজ, এখানে দেখা যায় যে জয়েন্টে যে সাইনোবিয়াম আছে না, সাইনোবিয়ামের মধ্যে ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, তখন প্লাজমা সেল, তোমার লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এগুলা কালেকশন হয়, যে রেসপন্স করে। পরবর্তীতে যখন এই ইনফ্ল্যামেটরিটা এক্সটেন্ড হয়, তখন এখানে সিক্রেশন হয় এবং পরবর্তীতে গ্রানুলেশন টিস্যু তৈরি হয়। এটাকে বলা হয় প্যানাস ফর্মেশন। দেখবা আজকে বইয়ে লেখা আছে এটা প্যানাস ফর্মেশন। এই প্যানাসটা পরবর্তীতে প্রথমে দেখা যায় যেহেতু জয়েন্ট সোয়েলিং হয়, সিক্রেশন হয়, ইফিউশন হয়, প্রথমে তাহলে জয়েন্টটা বড় হবে। এর পরবর্তীতে ইনফ্ল্যামেটরি চেঞ্জটা আস্তে আস্তে অস্টিওলাইটিক চেঞ্জ করে, অর্থাৎ বোনসকে, কার্টিলেজকে ড্যামেজ করে, এবং আলটিমেটলি লাস্ট ফিনিশিং এ যে এখানে বনি ইরোশন হয় এবং জয়েন্টের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, এবং তখন জয়েন্ট স্পেসটা ছোট হয়ে যায়। তাহলে এটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ। ইনফ্লামেশনের কিছু ক্যারেক্টার আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কিছু ক্যারেক্টার আছে। ইনফ্লামেটরি চেঞ্জের কারণে প্লাজমা সেল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ আসতেছে, তারপরে ইনফ্লামেটরি রেসপন্স করছে, এটা যখন এক্সপানশন হচ্ছে তখন সিক্রেশন হচ্ছে, পরবর্তীতে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে। যে অ্যাসপিরিন দেওয়া হয়েছে, 5 দিন পরে রোগী হেঁটে হেঁটে হাসতে হাসতে আসতে, যেটা জীবনে কতটা শান্তি যে তার মানে মুভমেন্টের মধ্যে পেয়েছে সে। তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসপিরিনে ড্রামাটিক রেসপন্স করে। তাহলে আমরা অনেকগুলা ক্যারেক্টার পেলাম যে এটা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস দেওয়া হয়, এটা ইমিউন মিডিয়েটেড, এখানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, স্মল লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়। আর রিউমেটিক ফিভারে অনলি লার্জ জয়েন্ট। রিউমেটিক ফিভারে দেখা যায় অ্যাকিউট অনসেট, ওইটা ক্রনিক অনসেট, অ্যাসপিরিনে রেসপন্স করে, রিউমেটিক ফিভার ওইটাতে করে না। তারপরে তোমার দেখা যাবে যে এর ডিউরেশন লং টাইম, এর হচ্ছে শর্ট টাইম, এর সিকিউলি থেকে যায়, বোনসের মধ্যে ড্যামেজ, ওর বোনসের মধ্যে ড্যামেজ থাকে না। এটুকু কি সবাই ক্লিয়ার রিউমেটিক ফিভার নিয়ে? আর কোনো দেখো তো এরপরের মধ্যে আর কিছু বাদ পড়লো কিনা, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ওকে, তাহলে আমরা নেক্সট তাহলে অ্যাকুট রিউমেটিক, তাহলে এসএলই সম্পর্কে তো একটু জানা দরকার। তাহলে এসএলইটা কি? অ্যান্টিবডি রেসপন্স। এটা তো হচ্ছে মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোসিস, একটু তো জানা লাগবে। এসএলই হচ্ছে তোমার 11টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যেটা তোমাদের অতটুকু তোমাদের এমবিবিএস এ খালি এটা নাম জানো, ক্রাইটেরিয়াটা একটু বই দিয়ে দেখে নিও। যে ওই যে মেলার র্যাশ বলে, ডিসক্রাইড লুপাস, তারপর যে মানে ফটোসেনসিটিভিটি হয়, আর্থ্রাইটিস হয়, সেরোসাইটিস হয়, আর কিছু তোমার ইমিউনোলজিক্যাল ফিচার্স হয়। তাহলে এসএলই কিন্তু সাধারণত মেলের হয় না, এটা মনে রাখতে হবে। হতে পারে 7:1 মনে হয়, ইউজুয়ালি 9-10 বছর 11 বছরে ফিমেলের হয়। দেখা যায় মুখের মধ্যে একটা র্যাশ থাকে, আমরা বলি বাটারফ্লাই র্যাশ। অনেক সময় মুখের এটা হচ্ছে মুখের বাইরে, যেটা ফেসের মধ্যে, মুখের ভিতরে একটা আলসার থাকতে পারে, তারপরে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট থাকতে পারে। এবং এসএলই এর ফিচারটাও অনেকটা সিস্টেমিক অনসেট জেআই এর মতো, এখানে অর্গান ইনভলভমেন্ট হতে পারে, সেরোসাইটিস এর ফিচার থাকতে পারে, ইউরিনারিতে দেখা যাবে যে আরবিসি থাকতে পারে, রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকতে পারে, এগুলা বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক আছে। কাজে এইটা হচ্ছে মাল্টি অর্গান ইনভলভমেন্ট, একটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ, যার 11টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, যার মধ্যে 4টা ক্রাইটেরিয়া হলে আমরা ওকে এসএলই বলি। তাহলে আমাদের তোমাদের এমবিবিএস লেভেলে এসএলই একটু জানতে হবে, কিন্তু অ্যাকিউট রিউমেটিক ফিভারটা সম্পর্কে কনসেপশনটা পুরো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আমার মনে হয় যে টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটু আবার নতুন করে জয়েন করো প্লিজ। আমার আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট বলে। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে স্যার প্যাথোজেনেসিসের মধ্যে ফার্স্টে একটা জয়েন্টের স্যার সাইনোভিয়াল মেমব্রেন থেকে শুরু হবে, দেন
অন্য না জয়েন্টে না ট্রান্সফার হবে? না 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 এটা মাল্টিপল জয়েন্ট একসাথে ইনভলভ, এটা তো অটো ইমিউনের কথাটা মানে কি, শরীরের নিজের রেসপন্সই শরীরের অন্য সেলের প্রতি, এবং দেখা যায় যে ডিস্ট্রাকশন হবে। এটা একটা জয়েন্ট থেকে ওরকম ভাবে হবে না, একসাথে অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, বুঝা গেছে? কিন্তু তোমার ইউজুয়ালি হ্যাঁ হ্যাঁ বলো বলো। ইনফ্লামেশনটাও কি মানে সব জয়েন্টে একসাথে শুরু হ্যাঁ হবে? একসাথেই হতে পারে, এটা যে কোনো মানে তোমার জিআই এর ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে যে মাল্টিপল জয়েন্ট একসাথে ইনভলভ হতে পারে। এটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, চারটার মধ্যে হলে আমরা বলছি অলিগো আর্টিকুলার, বেশি হলে আমরা হচ্ছে পলি আর্টিকুলার বলছি। এখন যদি এর ডিপে যাওয়া দরকার নেই, যে তোমার এটা মনে হতে যে এটা একসাথে, আর রিউমেটিক ফিভারের ক্ষেত্রে সাধারণত সিঙ্গেল জয়েন্টটা ইনভলভমেন্ট হতে পারে বা মাল্টিপল জয়েন্টও হতে পারে, কিন্তু এটা হচ্ছে মাইগ্রেটরি নেচার। এবং দেখা যাবে যে তুমি যদি চিকিৎসা না দাও, রিউমেটিক ফিভার কিন্তু 10 দিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার জয়েন্টটা মানে আস্তে আস্তে রিমিশন, সেলফ রিমিশন হতে পারে। বাট রিউমেটিক ফিভারে কিন্তু জিআইএ তে হবে না। জিআইএ যেহেতু ইমিউন মিডিয়েটেড ডিবি, অটো ইমিউনের বাংলা অর্থ হচ্ছে যে অটো অ্যান্টিবডি প্রোডাকশন, তাই তো? মানে শরীরেরই রেসপন্স শরীরের কিছু কোষের উপর, এটা সেইটাকেই ডিস্ট্রাকশন করে দিচ্ছে। কাজে এটা একসাথে অনেকগুলা, যে আমরা বললাম যে স্মল লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, প্যাথোজেনেসিসটা একসাথেই শুরু হয়। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, ইনফেকশনের কথা বলা হয়, কিন্তু ওইটা এখন এস্টাবলিশ না, খালি বলা হচ্ছে যে সাইনোভিয়াম, যেটা সাইনোভিয়াল মেমব্রেন, যেটা সাইনোভিয়ামের উপরে তোমার ইনফ্লামেটরি চেঞ্জ আসে, তারপরে প্লাজমা সেল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ ওইখানে অ্যাক্টিভেট হয়, তারপরে তারা ইনফ্লামেটরি চেঞ্জ, তার এক্সপানশন হয়, সিক্রেশন, অর্থাৎ ওইখানে কিন্তু জয়েন্ট সোয়েলিং অথবা ইফিউশন কথাটা, অর্থাৎ কালেকশন থাকে, অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করলে আমরা কিছু চেঞ্জ পাবো। এবং তখন সাইনোভাইটিস হয়, অর্থাৎ সাইনোভিয়ালের ইনফ্লামেশন হয়, এবং এই ইনফ্লামেশনটা থেকে পরবর্তীতে গ্রানুলেশন টিস্যু, যেটাকে আমরা বলছি প্যানাস ফর্মেশন হতে পারে, এবং আলটিমেটলি এটা এটা আস্তে আস্তে বোনসে প্রথমে জয়েন্ট সোয়েলিং হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার আর্টিকুলার কার্টিলেজকে ডিস্ট্রাকশন করছে, এবং পরবর্তীতে দেখা যাবে যে মানে তোমার জয়েন্টটাকে ডিস্ট্রাকশন করে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে জিআইএ কিন্তু একটা হচ্ছে ডিসেবল করে দেয়। ডিসেবল মানে হচ্ছে যে তোমার দেখা যায় যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে, পরবর্তীতে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। আমরা পরবর্তীতে আসতেছি, দেখো এই পয়েন্টগুলো তোমরা পাবা ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? প্লিজ রেসপন্স। জি জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে ইনভেস্টিগেশনস এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট তো হতেই পারে। তাহলে দেখা যায় যে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে হিমোগ্লোবিনটা যেহেতু আছে কম হবে, তারপরে এখানে মানে লিউকোসাইটোসিস হতে পারে, নিউট্রোফিল কাউন্ট বাড়তে পারে। পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে এখানে তেমন কিছু পাওয়া যেতে যাবে না। আর যেটাকে বলা হয় অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট, যেটা হচ্ছে সিআরপি, ইএসআর, এগুলা বাড়বে। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট, এটা হচ্ছে 40 থেকে 50% অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ থাকবে। রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ থাকবে 5 থেকে 10% এর ক্ষেত্রে। আমরা কিন্তু যখন পড়ানোর সময় ক্লাসিফিকেশনে বলেছিলাম যে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ অনেক সময়, যে যদি পজিটিভ হয় তাহলে প্রগনোসিস কিন্তু খারাপ হবে। তাহলে এখন হচ্ছে যে তোমার অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অনেক কিছু, শুধুমাত্র জিআই না, অটো ইমিউন সোরিয়াটিক আর্থ্রাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এগুলোতে ক্ষেত্রে কিন্তু অনেক সময় রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হতে পারে। কাজেই যে এইটাই যে সব স্পেসিফিক তা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু এগুলোর সাথে কোঅর্ডিনেট করতে হবে। আর নতুন একটা টেস্ট আছে, এটা পরীক্ষায় আমরা নাম জিজ্ঞাসা করি, অ্যান্টি সিসিপি বলা হয়। এটা শুনেছো তোমরা অ্যান্টি সিসিপি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অ্যান্টিসাইক্লিক সাইট্রোলিনেটেড পেপটাইড, এটা একটা খুব স্পেসিফিক, হাইলি স্পেসিফিক মার্কার ফর আর্লি ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, এটা কিন্তু একটা স্পেসিফিক মার্কার। তাহলে আমরা বললাম যে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি 40 থেকে 50% ক্ষেত্রে পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও তো হতে পারে। রিউমাটয়েড ফ্যাক্টর অনলি 5 থেকে 10% ক্ষেত্রে পজিটিভ। কাজে খালি রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ করে কিন্তু আমরা অনেক সময় ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে পারি না। আবার দেখা যাবে যে খুব আর্লি স্টেজে আসলো, তখন দেখা যাচ্ছে যে অ্যান্টিসাইক্লিক সাইট্রোলিনেটেড পেপটাইডটা করলে যদি এটা পজিটিভ হয়, তাহলে এটা একটা খুব সিরোলজিক্যাল স্পেসিফিক মার্কার বলছি আমরা ফর ডায়াগনোসিস অফ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তাহলে ব্লাড থেকে আমরা এই পরীক্ষাগুলো করতে পারছি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে ইএসআর, সিআরপি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, তারপরে পজিটিভ ইন এত পার্সেন্ট যে রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসাইক্লিক সাইট্রোলিনেটেড পেপটাইড।
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বলেছি যে যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট, জয়েন্টের একটা এক্স-রে তো আমরা করাতেই পারি, তাহলে এক্স-রে অফ দ্য এফেক্টেড জয়েন্ট। তাহলে আমি কিন্তু পড়ানোর সময় বারবার প্রথমে বলছি যে প্রথমে জয়েন্ট সোয়েলিং হয়, ইফিউশন হয়। তাহলে আর্লি স্টেজে যদি দেখা যায় তখন দেখা যাবে কিন্তু আমরা জয়েন্ট সোয়েলিং পাবো, জয়েন্ট স্পেসটা ইনক্রিজ হবে। বাট লেট স্টেজে যদি জয়েন্ট আর্টিকুলার কার্টিলেজটা যদি ডিস্ট্রাকশন হয় তখন কিন্তু জয়েন্ট স্টেজটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। আলট্রাসোনোগ্রাফি হলে দেখা যাবে যে এফেক্টেড জয়েন্টের মধ্যে আমরা ইফিউশন পাবো। আর এমআরআইটা হচ্ছে আরো মোর স্পেসিফিক, একদম জয়েন্টের ভিতরটা পর্যন্ত আমরা মানে আরো বেশি মানে মোর স্পেসিফিক মানে ভাবে ডায়াগনোসিস করতে আমরা এফেক্টেড জয়েন্টের এমআরআই করাতে পারি। তাহলে রেডিওলজি এর ইমেজিং এর মধ্যে যদি তোমাকে ধরো যে কোনো একটা জিনিস যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে এক্স-রে অফ দ্য এফেক্টেড জয়েন্ট এটা তো সবাই বলতে পারবো, আলট্রাসোনোগ্রাম করতে পারবো এফেক্টেড জয়েন্টের, আর এমআরআই করতে পারবো। আমরা পড়ার সময় বলেছিলাম যে অলিগোআর্টিকুলার জিআই বা জিআই এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আই এর ইনভলভমেন্ট হয়, ইউভিআইটিস হয়। তাহলে স্লিট ল্যাম্প এক্সামিনেশন বলা হয় যে 3 মান্থলি করতে পারি অথবা ইয়ারলি করতে পারি ইউভিআইটিস জানার জন্য। সাইনোভিয়ালের মধ্যে যেহেতু ইনফেকশন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, ফ্লুইড কালেকশন হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করতে পারি। ফ্লুইড অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এখানে কালারটা তো এমনি যেটা জয়েন্ট ফ্লুইডের কালার তার থেকে বেশি ঠিক হবে, ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, কিন্তু সেটা সেপটিক আর্থ্রাইটিসের মতো অত বেশি হবে না। তারপরে পলিমফ নিউট্রোফিল কিছুটা থাকতে পারে। আর সাইনোভিয়াল বায়োপসি করতে পারি, বায়োপসি করে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর আর্থ্রোস্কোপি, আর্থ্রোগ্রাফি। আর্থ্রোস্কোপি জিনিসটা কি বলতো দেখি, কেউ জানো কিনা আর্থ্রোস্কোপি কি? স্যার জয়েন্টটা হচ্ছে আর্থ্রোস্কোপ দিয়ে দেখা স্যার। হ্যাঁ, যে আর্থ্রোস্কোপ হচ্ছে তোমার একটা ফাইবার অপটিক, ওইখানে মনে ক্যামেরা লাগানো থাকে, জয়েন্ট একটা ইনসিশন দিয়ে এর ভিতরে পুরোপুরি দেখা যায়। আর আর্থোগ্রাফিও তাই, যে ইমেজিং নিয়ে একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করা হয়। তাহলে আমরা যদি ব্লাডের তোমার অ্যান্টিসিসিপি, রিউমেটয়েড ফ্যাক্টর, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি করি, সাথে যদি আমরা জয়েন্টের পরীক্ষাগুলো করি, আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে আসতে পারি যে এটা সিস্টেমিক কনসেপ্ট জিআই। আর আদারের মধ্যে আমরা তো বললাম। আচ্ছা, ইউরিন আরি কেন বললাম? ইউরিন আরি দেখা যায় যে আমরা এসএলই কে এক্সক্লুড করতে পারি, কারণ এসএলই এর মধ্যে একটা যে আমি বললাম না 11টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে একটা হেমাচুরিয়া থাকতে পারে, প্রোটিন ইউরিয়া থাকতে পারে। তাহলে এটাকে আমরা এসএলই কে একটা এক্সক্লুড করতে পারি। তাহলে আমাদের ডিডির মধ্যে কিন্তু পেডিয়াট্রিক্সে এই তিনটা খুব কমনলি চলে আসছে: অ্যাকুট রিউমেটিক ফিভার, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সিস্টেমিক, তারপর হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস। এছাড়া ধরো তোমার যদি বললাম যে হেমোফিলিয়া সাধারণত সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, তারপরে তোমার যদি ট্রমাটিক হতে পারে, সেপটিক হতে পারে, টিউবারকুলার হতে পারে, এগুলো দেখা যাচ্ছে যে জয়েন্ট সোয়েলিং এর ডিডি। তখন তোমাকে আগে দেখতে হবে মাল্টিপল কিনা, সিঙ্গেল, তারপরে স্মল লার্জ জয়েন্ট কিনা, শুধু জয়েন্ট ইনভলভমেন্ট কিনা, তারপরে তোমার সিস্টেমিক ইনভলভমেন্ট আছে কিনা, এভাবে করে তোমাকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। তাহলে এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরি আছে প্লিজ? তাহলে কমপ্লিকেশন কি? অবশ্যই আমি বলছি, একবার কথা বারবারই বলছি যে এটাতে জয়েন্ট ডিফর্মিটি হয়, কারণ এখানে পার্মানেন্ট ড্যামেজ করে। তাহলে জয়েন্ট কন্ট্রাকচার হতে পারে, এটা একটা ক্রনিক ইলনেস, তাহলে সে অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। তারপরে আমরা বলছি যে তার মাল্টি মানে ইনভলভমেন্ট হতে পারে, সেরোসাইটিস ইনভলভমেন্ট হতে পারে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, ইউভিআইটিস নিয়ে আসতে পারে। এবং দেখো যে এসএলই তোমার গ্লোমারুলোনেফ্রাইটিসের একটা কারণ হিসাবে দেখা যায় যে আসে। জিআই সাধারণত আসে না, সিস্টেমিক কনসেপ্ট জিআইটাই আসতে পারে। আর ক্রনিক ইউভিআইটিস তো খুব কমন। আর অ্যাজ এ হোল এদের গ্রোথ ডিস্টারবেন্স হয়। এত কিছু মনে না রাখতে পারলে অন্তত এটুকু তো মনে রাখা যাবে যে জয়েন্ট কন্ট্রাকচার হয়, অ্যানিমিয়া হয়, তারপরে ইউভিআইটিস হয়, পেরিকার্ডাইটিস হয়। এই চারটা মনে রাখতে পারলে চলবে। আর গ্রোথ ডিস্টারবেন্স হয়, অর্থাৎ যেহেতু জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে তার গ্রোথ হ্যাম্পার হবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিকেশন। তাহলে জয়েন্ট কন্ট্রাক্ট ডিফর্মিটি অর্থাৎ এটা কিন্তু একটা ডিসেবল করে দেয়। এই জন্য জিআই এর চিকিৎসাটা দীর্ঘ সময় ধরে করতে হয়, কারণ দেখা যায় যে পার্মানেন্ট জয়েন্ট ডিফর্মিটি হয়ে যেতে পারে। তাহলে কমপ্লিকেশনের মধ্যে আবার একটু মনে রাখো, জয়েন্ট কন্ট্রাকচার বা যেটা হচ্ছে ডিফর্মিটি বলতে পারো, অ্যানিমিয়া হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, ইউভিআইটিস হতে পারে, গ্রোথ ডিস্টারবেন্স হতে পারে। এই যে স্পিন্ডেল শেপ, এই আঙ্গুলটার মধ্যে দেখো যে মধ্যের দিকে একটু মনে হচ্ছে যে পুরো, আর দুই সাইডে ট্যাপারিং হয়ে আসছে। দিস ইজ দ্য প্রক্সিমাল ইন্টারফেরান্স জয়েন্ট ইনভলভমেন্ট। আর ডিফর্মিটিটাকে এটাকে বলা হচ্ছে স্পিন্ডেল শেপ।
ডিফর্মিটি, অর্থাৎ এটা পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে যায়। এইটার নাম কি বলো দেখি, কে বলতে পারবা? সোয়ান নেক ডিফর্মিটি। ভেরি গুড, এটা দিস ইজ দ্য সোয়ান নেক ডিফর্মিটি। এটা আর ভুলবার জীবনে দেখছো নাকি এই ছবিতেই প্রথম দেখলা? সামনাসামনি রোগী দেখছো সোয়ান নেক ডিফর্মিটির? জি স্যার। দেখেছো না? আচ্ছা, তাহলে তো আর ভুলবে না। তাহলে সোয়ান নেক ডিফর্মিটি, স্পিন্ডেল শেপ ডিফর্মিটি আমরা দেখলাম। তাহলে এটাই হচ্ছে মেন, যে তোমার জিআই তে কিন্তু কমপ্লিকেশন হয় জয়েন্ট ডিফর্মিটি, জয়েন্ট কন্ট্রাকচার হয়ে যায়, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ তার চলাফেরাও রেস্ট্রিকশন হয়ে যায়। এই জন্য জিআই এর ট্রিটমেন্টের একটা বিশাল এই অংশ হচ্ছে রিহ্যাবিলিটেশন, তারপরে ফিজিওথেরাপি, যেগুলা অনেক বেশি কাজ করে। এবার ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে এটা কিন্তু, যদি আমি বলি যে এক লাইনে ট্রিটমেন্ট বলো, তাহলে বলতে হবে যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে পেডিয়াট্রিশিয়ান লাগবে, রিউম্যাটোলজিস্ট লাগবে, ফিজিওথেরাপিস্ট লাগবে, আইয়ের ডাক্তার লাগবে, অর্থোপেডিক সার্জন লাগবে। আমি যে কয়টা কথা বললাম সেগুলো কি মিল আছে, মানে রোগের সাথে মিল আছে? দেখো তো, পেডিয়াট্রিশিয়ান, রিউম্যাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপিস্ট, আই স্পেশালিস্ট, তাই না? ঠিক আছে জান্নাত? জি স্যার। আচ্ছা, আশফাক কি আছো? আশফাক, আশফাক আছো? হ্যাঁ, আশফাক কি ছিলে এতক্ষণ, শুনছো সবকিছু? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে ট্রিটমেন্ট দেখো, ট্রিটমেন্টের মধ্যে আমরা বললাম যে ড্রাগস লাগবে, যেহেতু ব্যথা আছে অবশ্যই ব্যথার ওষুধ লাগবে। আর একটা বিশেষ ওষুধ যেটাকে আমরা বলি ডিএমএআরডি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রুমেটয়েড ড্রাগ, যেটা হচ্ছে তোমার, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস আমরা দিচ্ছি। ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, মেলক্সিকাম, এতগুলো নাম তো তোমাদের যেটুকু হচ্ছে যে ন্যাপ্রক্সেন আর আইবুপ্রোফেন তো তোমরা চিনো মনে হয়, মেলক্সিকামটা হয়তো না চিনতে পারো। আর ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস এর মধ্যে আছে মেথোট্রেক্সেট। এটা নাম শুনছো না? মেথোট্রেক্সেট তো অনেক রোগে দেওয়া হয়, শুধুমাত্র কি এটা মেথোট্রেক্সেট, সালফাসালাজিন আর লিফ্লোনামাইড। তাহলে আমরা ট্রিটমেন্টের মধ্যে মডালিটিস অফ ট্রিটমেন্ট হচ্ছে এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আর ট্রিটমেন্টের মেন উদ্দেশ্য থাকবে আমার হচ্ছে যে আমার সিমটমকে আমি রিলিভ করব, আমি আমার ডিজিজ প্রসেসটাকে হোল্ড করব, আর আমার যাতে কমপ্লিকেশন ফার্দার ডেভেলপ না করে সেই জিনিসটা আমি খেয়াল রাখবো। আর বায়োলজিক্যাল এজেন্টস নাম শুনছো? বায়োলজিক্যাল এজেন্টস বলে আজকাল। জি স্যার। বায়োলজিক্যাল এজেন্টস গুলো কি বলো তো দেখি, কেউ বলতে পারো? স্যার মনোক্লোনাল অ্যান্টিবডি। হ্যাঁ, স্যার এগুলো মনোক্লোনাল মনোক্লোনাল অ্যান্টিবডি। ওকে, ভেরি গুড। এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি হতে পারে। শুধু অ্যান্টিবডি না, এটা বলছে যে তোমার লিভিং অর্গানিজম বা পোর্শন অফ অর্গানিজম থেকেও এটা তৈরি হতে পারে। তারপরে ওই যে অ্যান্টিবডি, যেটা বলছে অ্যান্টিবডি, ভ্যাকসিন, এগুলো সবই হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল এজেন্টস। যেমন টসিলিজুমাব কিন্তু একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা হচ্ছে ইন্টারলিউকিন 6 এর এগেইনস্টে কাজ করে, ঠিক আছে? তাহলে ওইটা ইনফ্লামেশনটাকে হোল্ড করে দিচ্ছে। তাহলে এরকম বায়োলজিক্যাল এজেন্টের কিছু ইউজ আছে, যেমন টসিলিজুমাব, ইটারানারসেপ্ট, ইনফ্লিক্সিমাব, রিটুক্সিমাব, অনেক রকম নাম আছে। আমরা তো জাস্ট 2-3টা নাম আমরা তোমাদের জন্য দিলাম। আর স্টেরয়েড, আমরা কিন্তু এখানে স্টেরয়েডের কিছু রোল আছে। স্টেরয়েডটা দুই ভাবে দেওয়া যায়। যে জয়েন্ট যদি অলিগো আর্টিকুলার হয়, মাত্র 2টা জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে ইন্টার আর্টিকুলার স্টেরয়েড আমরা দিতে পারি। যেমন ইন্টার আর্টিকুলার স্টেরয়েড হচ্ছে পাওয়া যায় যে ট্রায়ামসিনোলন। আবার ওরাল স্টেরয়েড, প্রেডনিসোলন তো নাম সবাই শুনছো, যে প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, এগুলা দেওয়া যায়। স্টেরয়েড ডাইরেক্ট কোনো কাজ করে না, এটা ব্রিজিং থেরাপি হিসেবে কাজ করে। অর্থাৎ তুমি প্রথমে চিকিৎসাটা আমাকে শুরু করতে হবে অ্যান্টি ইনফ্লামেটরি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে। 4 থেকে 6 সপ্তাহ তুমি দিতে পারো, দেখা যাচ্ছে ব্যথা কমছে না, তখন তুমি এখানে ব্রিজিং থেরাপি হিসেবে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিতে পারো না। তারপরে সাথে তুমি মেথোট্রেক্সেট যোগ করতে পারো, যেটা বায়োলজিক্যাল ডিএমআরডি। আর মেথোট্রেক্সেট বা এটা হচ্ছে যে কত তাড়াতাড়ি কাজ করবে এটা বলা মুশকিল। অনেক সময় দেখা যায় যে 5-6 মাস ট্রিটমেন্ট দেওয়ার পরেও মেথোট্রেক্সেটের রেসপন্স শুরু হয়। আর আধুনিক ড্রাগ হিসেবে যেটা আসছে
যে যেমন আমরা সবাই জানি যে স্টেরয়েডের সাইড এফেক্ট আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, কুশিং সিনড্রোম থেকে শুরু করে হাইপারটেনশন, ডায়াবেটিস সবই হচ্ছে স্টেরয়েডের সাইড এফেক্ট। তাহলে এই জন্য দেখা যাচ্ছে যে আজকাল আরো বেশি আধুনিক, যদিও বায়োলজিক্যাল এজেন্ট গুলোর দাম বেশি, কিন্তু যদি সামর্থ্য থাকে তাহলে বায়োলজিক্যাল এজেন্ট গুলো দিয়ে চিকিৎসা করা যায়। তাহলে তুমি এনএসএআইডি দিয়ে চিকিৎসা করতে পারো, ব্রিজিং থেরাপি হিসাবে তুমি ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড বা ওরাল স্টেরয়েড কয়েকদিনের জন্য দিতে পারো, এবং পরবর্তীতে তুমি ডিএমআরডি দিতে পারবা, এর পরবর্তীতে না হলে বায়োলজিক্যাল এজেন্ট তুমি দিতে পারবা। তাহলে মডালিটিস অফ ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের যে প্ল্যান গুলো আছে এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক রকম। যেমন অলিগো আর্টিকুলার জিআই এর ক্ষেত্রে দেখা যায় যে 4 থেকে 6 সপ্তাহ তুমি যদি এনএসআইডি দাও, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দাও, তাহলে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, হয়তো ডিএমআরডি পরে লাগতে পারে। কিন্তু সিস্টেমিক অনসেট জিআই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি এনএসআইডি দিচ্ছ, ব্রিজিং থেরাপি হিসাবে স্টেরয়েড দিচ্ছ, তারপরে ডিএমআরডি দিচ্ছ, কিন্তু তারপরে রেসপন্স করতেছে, তখন তোমাকে বায়োলজিক্যাল এজেন্টে যেতে হচ্ছে। পলিআর্টিকুলার জিআই, যেটাকে আমরা বলছিলাম রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেসপন্সটা ভালো হচ্ছে না, তোমাকে বায়োলজিক্যাল এজেন্টে যেতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে যে মডালিটিস অফ ট্রিটমেন্ট। তোমাদের এখন তো এমবিবিএস লেভেলে অ্যাটলিস্ট ওষুধগুলো কি কি দেওয়া হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তারপর ডিএমআরডি, বায়োলজিক্যাল এজেন্ট, আর স্টেরয়েড, সেটা দুটো হতে পারে, সিস্টেমিক স্টেরয়েড, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড। আর খুব ইম্পর্টেন্ট যেটা জিনিস আমি প্রথমে বললাম যে এখন ফিজিওথেরাপিস্টের রোল আছে, তাহলে ফিজিওথেরাপি দেওয়া হবে। ফিজিওথেরাপি অর্থাৎ মুভমেন্ট যাতে কন্ট্রাকচার না হয়ে যায়, জয়েন্ট যাতে ডিফর্মিটি না হয়ে যায়, যাতে সে ডিসএবল না হয়ে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সুইমিং একটা ভালো, ওরা বলছে সুইমিং এর কথা বলছে, তারপরে তোমার বলছে সাইক্লিং এর কথা বলছে, যদি ওরকম অল্প থাকে তাহলে এগুলো ভালো ফিজিওথেরাপি হিসেবে কাজ করছে। আর যেহেতু এটা একটা ক্রনিক ডিজিজ, ডিসেবল করে দেয়, রেগুলার ফলো আপ দিতে হবে। অর্থাৎ তুমি এনএসআইডি অনেকদিন ধরে দিচ্ছ, স্টেরয়েড দিচ্ছ, তাহলে তার ওষুধের অ্যাকশন হলো কিনা, সাইড এফেক্ট হলো কিনা সেটা দেখতে হবে, জয়েন্টের ডিফর্মিটি কি আরো বাড়ছে কিনা সেটা দেখে যেতে হবে। এবং পরবর্তীতে একটা পরীক্ষা তোমাকে রেগুলার করতে হবে, ইউরিনারি করতে হবে, যে আমরা বলি যে তোমার প্রোটিন ইউরিয়া আসতেছে কিনা খেয়াল রাখতে হবে। আর তোমাকে আরেকটা জিনিস বলি যে চোখের এক্সামিনেশনটা করতে হবে, স্লিট ল্যাম্প এক্সামিনেশন। যেমন অলিগো আর্টিকুলার জিআই কে ইউভিআইটিস কমন হয়, তাহলে 3 মাস পর পর পরীক্ষা করতে হবে। অন্যান্য জিআই এর ক্ষেত্রে দেখা যাবে 6 মাস বা 1 বছর পর পর আমাকে চোখের পরীক্ষা করতে হবে। ইভেন ফিজিওথেরাপি যদি ফেল করে, কন্ট্রাক্টের যদি হয়, মানে তোমার ডিফর্ম হয়ে যায় জয়েন্টস, তখন অনেক সময় অর্থোপেডিক সার্জারি, আর্থোপ্লাস্টি পর্যন্ত করারও ইন্ডিকেশন আছে। তাহলে দেখা যাচ্ছে যে জিআইএ কিন্তু রিউমেটিক ফিভারের মতো না। রিউমেটিক ফিভারে এক্সক্রুশিয়েটিং পেন হয়, অ্যাসপিরিন দিবা 5 দিনের মধ্যে রোগী হেঁটে আসবে। জিআইএ লং টাইম ধরে হয়, অনেক দিন চিকিৎসা করতে হয়। আবার দেখা যাচ্ছে যে এখান থেকে পার্মানেন্ট ড্যামেজও হওয়ার সম্ভাবনা থাকে। যদিও রিউমেটিক ফিভারের ক্ষেত্রে আমরা জানি যে ফেনক্সিমিথাইল পেনিসিলিন খেতে হয়, নাহলে পরবর্তীতে হার্টের সমস্যা বা কার্ডিয়াক ভালভুলার ডিজিজ হতে পারে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি যেটুকু বললাম আজকে জয়েন্ট সোয়েলিং নিয়ে এবং জিআইএ নিয়ে, তোমাদের কারো কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করো প্লিজ। এনি কোশ্চেন? আশফাক, জান্নাতুল মাওয়া? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে তোমাদের সাথে আমার যে কয়েকটা অনলাইনে ক্লাস ছিল আপাতত শেষ। আমার অনুরোধ থাকবে যে আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমাদের ইন্টারাকশনটা আমরা বুঝতে পারি না, খালি আমি কথা বলে গেলাম। যে তোমরা যদি যেদিন যেটা পড়াই, তোমরা কি পড়ো, বাসায় পড়ো? হ্যাঁ, কি কথা নাই কেন, রেসপন্স? হ্যাঁ স্যার মানে পড়া ট্রাই করি আর কি। ট্রাই করতে হবে কেন? স্কুলে কলেজে আসতে হচ্ছে না, সময় আছে না? তাহলে একটু পড়তে হবে তো, তোমাদের তো পরীক্ষার সামনে। এখন তোমরা যদি 5th ইয়ারে বলো ট্রাই করি, একে তো আমি তো মনে করি যে অনলাইন ক্লাসের কিন্তু অনেক লিমিটেশন আছে। এই যে তোমার যে আমি এত কিছু বললাম, এত তোমার এক্সামিনেশন করলাম, তুমি যদি এক্সামিনেশনটা নিজে না করো, তোমাকে যদি আমি মুভমেন্ট গুলা, যেমন ধরো হাতেরই কতগুলা মুভমেন্ট আছে, পায়ের, তোমরা নিজে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারো, একটা ডামি পুতুল নিয়ে প্র্যাকটিস করতে পারো। বাসায় যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে নিয়েও করতে পারো, কিন্তু একটু প্র্যাকটিসটা চালু রেখো। কারণ হচ্ছে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়া তো আসলে ডাক্তার হওয়া যাবে না।
আমি তো থিওরি পড়ে দিতে পারি, থিওরি বই পড়ে হয়তো পড়লে তো বুঝতে কষ্ট হতো, আমরা পড়াতে একটু তাড়াতাড়ি ইজিলি তোমরা বুঝতে পারতেছো, এর বেশি কিন্তু কিছু না। কাজে তোমাদেরকে কিন্তু এই ট্রাই করলে হবে না, ট্রাইটা একদম মনে প্রাণে করতে হবে। হ্যাঁ, আমি জানি না যে তোমরা এখানে ধরো 20 জন পার্টিসিপেন্ট আছো, আসলে কি সবাই অনলাইনে আছো কিনা, আর সবাইকে এইভাবে কোয়ারি করা আমার পক্ষে সম্ভব না। কাজেই আমার অনুরোধ থাকবে যে আমরা যেগুলো পড়ালাম অ্যাটলিস্ট মানে ক্লিনিক্যাল ক্লাস, তো যদিও ক্লিনিক্যাল ক্লাস কিন্তু এটা থিওরি ওরিয়েন্টেডই হয়ে যায়, কারণ অনলাইনে আসলে ওভাবে তো আর সম্ভব না। তারপরেও তোমরা যেটুকু আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে, তোমরা চেষ্টা করো একটু বাসায় পড়াশোনা করো। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা থাকলো, ভালো করে পড়াশোনা করো আর সবাই সাবধানে থেকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।